ন্যারেশন নাম শুনলে কি তোমার মাথা ঘুরে যায়? কিন্তু বিশ্বাস করো, আজকের এই ক্লাস দেখার পর ন্যারেশন তোমার কাছে পানির মতো সহজ লাগবে। আজ আমরা শিখব সেন্টেন্স ন্যারেশন, একদম বেসিক থেকে, যেভাবে এসএসসি, এইচএসসি এবং ক্লাস 8 এর স্টুডেন্টদের এক্সামে ন্যারেশন সলভ করে ফুল কনফিডেন্স নিয়ে। আমি আব্দুর রহমান সিয়াম, আর তুমি দেখছো ইংলিশ স্কোপ। সো লেটস মাস্টার ন্যারেশন। এখন কথা হচ্ছে, ন্যারেশন কি কঠিন? না, একদমই না। কথা হচ্ছে ন্যারেশন কি কঠিন? না, একদমই না। আজকের এই ক্লাসে তুমি সেন্টেন্স ন্যারেশন এর প্রতিটি রুলস খুব সহজেই বুঝে ফেলবে। শুধু মনোযোগ দাও, বাকিটা আমরা একসাথে করব ইনশাল্লাহ। এখানে হচ্ছে 5টা টাইপের সেন্টেন্স এবং 30+ এক্সাম্পলস এবং 5টা কুইজেস এবং 100% ক্লিয়ারিটি ইনশাল্লাহ। তো লেটস স্টার্ট। এখানে দেখো, প্রথমেই ন্যারেশন কি। আমাদের প্রথমে জানতে হবে ন্যারেশন জিনিসটা আসলে কি। ন্যারেশন আমি যদি বাংলায় বুঝাই, যে ন্যারেশন হলো, আমাদের বাংলাতে দেখলে হবে। আসলে এখানে আমি একই সাথে ইংরেজি এবং বাংলা দুইটা ভার্সনে রেখেছি। সো যেহেতু তোমরা ধরে নিলাম ইংরেজি বোঝো না, তাই আমি বাংলাতে হচ্ছে এক্সপ্লেন করে ট্রাই করছি। তো ন্যারেশন হলো অন্যর কথা বলার পদ্ধতি। আবারও বলছি, ন্যারেশন হলো অন্যর কথা বলার পদ্ধতি। কেউ কি বলেছে সেটা হুবহু বলা অথবা নিজের ভাষায় বলা। তার মানে ন্যারেশন হলো কেউ কি বলেছে সেটা হুবহু বলা অথবা নিজের ভাষায় বলা। দেখো, ন্যারেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট মানে কি, কেউ যা বলেছে তা হুবহু উদ্ধৃতি চিহ্নের চিহ্ন সহ বলা। যেমন এটাকে বলা উদ্ধৃতি চিহ্ন, এই যে দেখতে পাচ্ছ এই যে দুইটা, এটাকে বলা উদ্ধৃতি চিহ্ন। সো এই উদ্ধৃতি চিহ্ন দিয়ে আসলে ডিরেক্ট স্পিচকে বোঝানো হয়। এবং ইনডিরেক্ট স্পিচ আসলে কি, কেউ যা বলেছে তা নিজের ভাষায় পরিবর্তন করে বলা। তার মানে একটা হচ্ছে হুবহু আর একটা হচ্ছে নিজের ভাষায় পরিবর্তন করে বলা, এটাকে বলা ইনডিরেক্ট স্পিচ। যেমন দেখো, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, তার মানে এটা নিজের ভাষায় বলা, আর এই কারণে এটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ। এবার আসো, আজকের 5টি টপিক আমাদের। আজকে শিখবো আমরা অ্যাসার্টিভ, এবং তারপর শিখবো ইন্টারোগেটিভ, এবং তারপর শিখবো ইম্পারেটিভ, এবং তারপর অপটেটিভ, এবং তারপর এক্সক্লেমেটরি। সো লেটস স্টার্ট। এবার সবার আগে মনে রাখো, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। তার মানে সবার আগে তোমাকে কি মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। যেমন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এ যাওয়ার সময় সেইডের পরিবর্তে সেইড দ্যাট হয়। আবারও বলছি, সেইডের পরিবর্তে কি হয়, সেইড দ্যাট। এবং আস্কড, টোল্ড, রিকোয়েস্টেড, উইজড, এক্সক্লেমড ইত্যাদি হয়। এখন বুঝতে হবে কোনটা কখন হয়, আমরা এটা নেক্সটে দেখব। তারপর প্রোনাউনের পরিবর্তন হয়, স্পিকার এবং লিসেনার অনুযায়ী প্রোনাউনের পরিবর্তন হয়। যেমন আই, উই, ইউ, হি, শি, দে বদলে যায়। ওকে। তারপর টেন্সের পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট হয় তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্স ব্যাক শিফট হয়। সো আমরা এটা দেখবো সামনে, তোমাদের এক্সপ্লেন করে দেবো টেন্সের পরিবর্তনগুলো কীভাবে হয়। তারপর টাইম এবং প্লেস শব্দ পরিবর্তন হয়। যেমন নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, টুডে হলে দ্যাট ডে, টুমোরো হলে দ্য নেক্সট ডে ইত্যাদি। তো এবার আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, প্রোনাউনের পরিবর্তন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। যেমন ডিরেক্ট স্পেসে আই থাকলে আমাদের সাবজেক্ট অনুযায়ী ফার্স্ট পার্সন হলে আমাদের অবজেক্ট, ও মানে যদি আমরা একটু এক্সপ্লেন করার ট্রাই করি একটু ভালোভাবে, যে ডিরেক্ট প্রোনাউন আই এবং পরিস্থিতি স্পিকার ফার্স্ট, এবং সাবজেক্ট হলে সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। আর আমি যদি বলি অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, তাহলে আমাদের পসেসিভ অফ সাবজেক্ট। আচ্ছা, এখন আমি একটা কথা একটু তোমাদের বলে দেই। এটা হচ্ছে যারা একেবারে অ্যাডভান্স লেভেলে, আমি ধরে নিলাম তোমরা একেবারে বিগিনার বা একেবারে কিছুই পারো না, এক্ষেত্রে আমি যদি এগুলো এক্সপ্লেন করি তোমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে। তো যারা নিজেদেরকে অ্যাডভান্স মনে করো তারা এখান থেকে পড়ে নিতে পারো। আর সহজ টিপস হচ্ছে, আই বা উই হলে সাবজেক্ট বা অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব দেখো, তার মানে তুমি সাবজেক্ট অথবা অবজেক্টের রিপোর্টিং ভার্বটা দেখো। আর ইউ হলে অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব দেখো, মানে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা দেখো। কথা বুঝতে পারছো? আর যদি হি, শি, দে হয় তাহলে অপরিবর্তিত থাকবে, এগুলোর কোনো পরিবর্তন হয় না। আবার বলছি, আই বা উই হলে সাবজেক্ট বা অবজেক্ট এটা দেখবে কোন জায়গার, রিপোর্টিং ভার্বের, ঠিক আছে। এবং একই ক্ষেত্রে হচ্ছে ইউ হলে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা দেখবে, কিন্তু হি, শি, দে হলে তোমাকে কি করতে হবে, অপরিবর্তিত রাখতে হবে। এখন তোমরা হয়তো বা অনেকেই কিছু কিছু জায়গায় আটকে যেতে পারো, ওই জিনিসগুলো নিয়ে আমি সামনে আরেকটু ডিটেলসে আলোচনা করব। এবং তোমাদের তারপর যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই তোমরা মেসেজে জানাবা, আমরা অবশ্যই এগুলোর সলিউশন করার ট্রাই করব। সো এখানে দেখো, এবার টেন্সের পরিবর্তন, টেন্স চেঞ্জ, ওকে।
সো আমরা এখন টেন্সের পরিবর্তন করব। এখানে দেখো ডিরেক্ট স্পেস টেন্স আর এখানে হচ্ছে ইনডিরেক্ট স্পেস। আসলে ডিরেক্ট থাকলে আমাদের ইনডিরেক্টে কী করতে হবে, যদি প্রেজেন্ট সিম্পল হয় তাহলে আমাদের এই যে ডু ডাজ এর পরিবর্তে আমরা ফার্স্ট সিম্পল করব, ডিড হবে আর কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমাদের করতে হবে কি ফার্স্ট কন্টিনিউয়াস। এই যে দেখো এম ইজ আর এগুলো হলে কী করতে হবে ওয়াজ ওয়ার। তারপর প্রেজেন্ট পারফেক্ট হলে আমাদের করতে হবে কি ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট সিম্পল হলে আমাদের করতে হবে কি ফার্স্ট পারফেক্ট। তো আবার একটু দেখো প্রেজেন্ট সিম্পল হলে কী করবো ফার্স্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট সিম্পল ফার্স্ট পারফেক্ট। এবার দেখো উইল হলে কী লাগবে উড, তারপর ক্যান হলে কুড, মে হলে মাইট, শ্যাল হলে শুড। তো এগুলো হচ্ছে আমাদের টেন্সের চেঞ্জ। এবার দেখো তারপরে আমরা এখন টাইপ 1 নিয়ে আলোচনা করবো। আমরা জানি আজকে আমরা 5টা টাইপ নিয়ে আলোচনা করবো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তার মধ্যে প্রথমটি হচ্ছে অ্যাসার্টিভ। তো আমরা দেখি অ্যাসার্টিভ কীভাবে শিখতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স এটা হচ্ছে সাধারণ বিবৃতিমূলক বাক্য যা দিয়ে কিছু জানানো হয়। এখন দেখো অ্যাসার্টিভ বাক্য কোনো তথ্য, মতামত বা ঘটনা জানানো হয়। এই ধরনের বাক্যে ফুল স্টপ থাকে। সো তুমি ফুল স্টপ দিয়ে চিনবা যে এটা কি অ্যাসার্টিভ কিনা। ওকে, যেমন হি সেড আই এম হ্যাপি, এখানে শেষে ফুল স্টপ আছে, এটা একটা অ্যাসার্টিভ। অথবা নেগেটিভও হতে পারে, এটা অ্যাফার্মেটিভ। অ্যাসার্টিভের ভিতরে আবার দুই ধরনের হয়, অ্যাফার্মেটিভ এবং কি নেগেটিভ। নেগেটিভ মানে না বোধক, যেমন সি সেড আই ডোন্ট লাইক ইট। সো এখানে যদি লক্ষ্য করো এখানে কি আছে ফুল স্টপ। সো এটা ছিল অ্যাফার্মেটিভ আর এটা ছিল নেগেটিভ, তবে দুটোই অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন কথা হচ্ছে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, মানে কীভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব। কারণ আমাদের পরীক্ষাতে সাধারণত ডিরেক্টে থাকবে, আমাদের করতে হবে ইনডিরেক্ট। সো দেখো আমরা ইনডিরেক্ট স্পেসের ফর্মুলাটা যদি দেখি, সাবজেক্ট প্লাস সেইড বা টোল্ড প্লাস দ্যাট প্লাস রিপোর্টেড ক্লজ, এখানে হচ্ছে টেন্স পরিবর্তন সহ। ওকে, সো এটা হচ্ছে তোমার ইনডিরেক্ট করার নিয়ম। এখন দেখো আমাদের প্রথম কী করতে হবে। সো এটা হচ্ছে আরেকটা তোমাদের সহজে মনে রাখার ফর্মুলা, তোমরা দেখে নিতে পারো। এবার দেখো ইনভার্টেড কমা সরাও এবং কোটেশন মার্কস তুলে দাও। তারপর হচ্ছে সেইডের পরিবর্তে তুমি দিবা কি সেইড বা টোল্ড এবং অবজেক্ট তারপর দ্যাট, এবং রিপোর্টিং বার পরিবর্তন করতে হবে। ওকে, তো এটা হচ্ছে রিপোর্টিং বার্বের পরিবর্তন, আর এটা হচ্ছে কোটেশন মার্ক তুলে দাও, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তারপর প্রোনাউনের পরিবর্তন করো চার্ট অনুযায়ী। ওটা হচ্ছে আমরা অলরেডি জানি যে হচ্ছে আই হলে কী করবা, ইউ হলে কী করবা। সো এই প্রোনাউনের পরিবর্তন। তারপর হচ্ছে টেন্সের পরিবর্তন, এটা মানে হচ্ছে টেন্সের পরিবর্তন। ওকে, সো আমি অলরেডি তোমাদের দেখিয়েছি যে টেন্সের পরিবর্তনগুলো। যদি এখনও প্রবলেম থাকে পিছনে হচ্ছে পজ করে দেখে নাও। ওকে, মানে ভিডিওটা তুমি পজ করে পিছন থেকে দেখে নিতে পারো। এবার দেখো আমাদের কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন হি সেড আই অ্যাম এ স্টুডেন্ট। সো এখানে আমরা জানি অ্যাসার্টিভ হলে সেডের পরিবর্তে সেড হবে। তারপরে এই যে কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা এটাকে উঠিয়ে আমাদেরকে কী ইউজ করতে হবে দ্যাট। তারপরে আমরা জানি আই থাকলে কী হবে হি, তারপরে হি বা শি। সো এখানে যেহেতু হি আছে এই কারণে আমরা কী দিব হি। এম এর পরিবর্তে ওয়াজ, এই স্টুডেন্ট থেকে এই স্টুডেন্ট। ওকে, তাহলে আমাদের এটা কি হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করা হলো। তারপরে দেখো শি সেইড টু মি আই লাভ মিউজিক, এখানে হচ্ছে আমাদের সেইড টু থাকলে আমরা টোল্ড ইউজ করব। সো সেইড টু থাকার কারণে আমরা কি ইউজ করছি টোল্ড, এবং মি এর মি, তারপর হচ্ছে আমরা জানি কোটেশন মার্ক উঠিয়ে দ্যাট ইউজ করতে হবে, করলাম দ্যাট। আয়ের পরিবর্তে শি, এবং লাভ থেকে কী হয়েছে লাভড, কারণ আমরা জানি প্রেজেন্টে থাকলে কি কিসে নিতে হয় ফার্স্টে। তো এটা প্রেজেন্ট সিম্পল, আমরা নিয়েছি ফার্স্ট সিম্পল। তারপর মিউজিক থেকে মিউজিক। এবার দেখো দে সেইড উই উইল কাম টুমোরো, এখানে কি হয়েছে দে সেইড থেকে দে সেইড এবং যুক্ত করছি কোটেশন মার্ক উঠিয়ে দ্যাট দিয়ে। তারপর দেখো উই থাকলে আমরা জানি দে হয়, উইল থেকে উড এবং বাকি যা আছে তা। তবে আমরা একটা জিনিস জানি টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়, এটা আরেকটা পরিবর্তন, এটা হচ্ছে সময়ের পরিবর্তন। তো আমরা কয়েকটা উদাহরণ দেখলাম অ্যাসার্টিভের। এবার চলো কুইক একটা আমরা কুইজ দেখি। ওকে, সো এই কুইক কুইজ হচ্ছে যা এই যে আমরা যে শিখলাম, দেখি আসলে আমরা পারি কিনা, কতটুকু আমরা শিখতে পারছি। সো আমি জানি না যে তোমরা কতটুকু স্পষ্ট এই লেখাটুকু দেখতে পাচ্ছ, বাট তারপর আমি এটাকে জুম করে দিয়েছি। দেখো এখানে লেখা আছে যে হি সেড আই ডু নট নো দ্য অ্যান্সার। সো এটাকে আমরা কি এটা অ্যান্সার হবে নাকি এটা অ্যান্সার হবে নাকি এটা হবে নাকি এটা হবে, কি মনে হয় তোমার কাছে কোনটা হতে পারে? আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা জানি হি সেডের পরিবর্তে সেডই হবে, তারপর যুক্ত করব দ্যাট এটা দিয়ে, এবং তারপরে আয়ের আয়ের পরিবর্তে হি হবে, এবং ডু নট থেকে হবে কি ডিড নট, কারণ ওই যে প্রেজেন্টে আছে আমাদের নিতে হবে কি ফার্স্টে। তারপর তুমি যদি নো দ্য অ্যান্সার, তার মানে অবশ্যই বি নাম্বার হওয়ার কথা, তাই না? সো আমরা বি নাম্বারটা দিলাম। হ্যাঁ, আমাদের বি নাম্বারটা কারেক্ট। স্ট্রাকচারটা একটু দেখো, সেইড থেকে কী হয়েছে সেইড দ্যাট, মানে সেইড দ্যাট বলতে বোঝানো হয়েছে একত্রে বোঝানো হয়েছে যে এই কোটেশন মার্ক উঠিয়ে দ্যাট ইউজ করা হয়েছে। আই থেকে হি, এবং ডু নট নো থেকে কী হয়েছে ডিড নট নো। ওকে, প্রেজেন্ট সিম্পল থেকে কী হয়েছে ফার্স্ট সিম্পল, আর বাকি যা আছে
সব একই। এবার আমরা শিখবো টাইপ টু, আর টাইপ টুতে ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি ইন্টারোগেটিভ সাধারণত প্রশ্নবোধক বাক্য যা দিয়ে প্রশ্ন করা হয়। সো তুমি জানো এখানে আমি একই সাথে ইংরেজি এবং বাংলাতে দুইটাতেই এক্সপ্লেন করেছি, তো তোমরা বাংলাটা এখন দেখো, কারণ ইংলিশটা তোমরা এখন বুঝবে না। সো প্রশ্নবোধক বাক্য কোনো বিষয়ে প্রশ্ন করা হয়, এই বাক্যর শেষে প্রশ্নচিহ্ন থাকে। তার মানে আমরা ইউজুয়ালি ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনব শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেখে, ওকে। যেমন হি আস্কড আর ইউ ওকে, এখানে দেখো আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং এই যে আমরা এটাকে কীভাবে বুঝছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, অক্সিলারি দিয়ে শুরু এবং ইফ বা ওয়েদার ব্যবহার হয়। তার মানে যদি অক্সিলারি দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে তুমি অবশ্যই ওই যে আমরা যেখানে দ্যাট ইউজ করতাম না অ্যাসার্টিভের সময়, এখন আমরা ইফ অথবা কি ইউজ করব, ওয়েদার, ওকে। কিন্তু যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, যেমন শি আস্কড হোয়াট ইজ ইউর নেম, এবং এই যে হোয়াট আছে না, এটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। সো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে তোমাকে ডাব্লিউএস ওয়ার্ডই ব্যবহার করতে হবে যুক্ত করার সময়। তার মানে এর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, বাট এর ক্ষেত্রে পরিবর্তন আছে, মানে যুক্ত করার ক্ষেত্রে আমরা ইফ অথবা ওয়েদার ইউজ করবো, ওকে। এবং এরপরও যাদের প্রবলেম থাকবে, আমরা তো প্রতিনিয়তই বলছি, তোমরা অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে বোঝানোর সর্বোচ্চ ট্রাই করব। সো এরপরে দেখো ইন্টারোগেটিভ এর রুলসগুলো কী কী। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আসলে আমরা যাদেরকে সরাসরি শিখাই তাদেরকে আমরা রুলস শিখাই না, কারণ আমরা একটু ব্যতিক্রমভাবে শেখাই। বাট আমি এটা বিশ্বাস করি, বেশি মূল্যবান জিনিস ফ্রিতে দেওয়া উচিত, এই কারণে আমি কীভাবে রুলস ছাড়া পোলাবানদের গ্রামার শেখাই, ওই জিনিসটা এখানে আমি সরাসরি দেখাচ্ছি না। তো ওটা হচ্ছে আমাদের ফেইড কোর্সের অন্তর্ভুক্ত। তো যে বা যারা রুলস ছাড়া শিখতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবার দেখো রিপোর্টিং ভার্ব আমরা জানি সেট থেকে হবে কি আক্সড, কিন্তু অ্যাসার্টিভের সময় সেটের থেকে সেটই হয়েছিল, কিন্তু ইন্টারোগেটিভে সেট থেকে আক্সড হবে। এবং তুমি দেখো ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ইফ অথবা ওয়েদার, তার মানে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কি তুমি ইফ অথবা ওয়েদার যোগ করবে। সো ইফ যোগ করলে হবে, তুমি সহজে একটা মনে রাখতেই পারো। তারপর ডাব্লিউএস কোশ্চেন যদি হয় বা ডাব্লিউএস ওয়ার্ড সরাসরি বসে তখন, ঠিক আছে। তার মানে ডাব্লিউএস ওয়ার্ডই, দেখো এগুলোকে বলা হয় ডাব্লিউএস ওয়ার্ড, এগুলো দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে তুমি ডাব্লিউএস ওয়ার্ডই কানেক্টর হিসেবে ব্যবহার করবো, ওকে। কিন্তু যদি ওয়ার্ড অর্ডার হয়, যেমন কোশ্চেন অর্ডার, তখন স্টেটমেন্ট অর্ডার। সো এটা দ্বারা আসলে কী বোঝানো হয়েছে আমি একটু তোমাকে ভালোভাবে দেখানোর ট্রাই করছি। দেখো ইনডিরেক্টে প্রশ্নের মতো না সাজিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব অর্ডার অনুসরণ করো, প্রশ্নচিহ্ন সরে যায়, ওকে। এটা হচ্ছে ওয়ার্ড অর্ডার। ইনডিরেক্টে মানে তুমি ডিরেক্ট থেকে তো ইনডিরেক্ট করবা না, সো ইনডিরেক্টে প্রশ্নের মতো না সরিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব অর্ডার অনুসারে করো এবং প্রশ্নচিহ্ন সরে যায়, ঠিক আছে। এটাই। এখন আমরা একটু উদাহরণে যাই, কারণ আমাদের রুলস পড়লে হবে না, আমাদেরকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে। নিশ্চয়ই হাইলাইট করা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছ, ওগুলোর দিকে ভালোভাবে ফোকাস রাখবে। সো হি আস্কড মি আর ইউ হ্যাপি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তবে এটা কী দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি। আর আমরা জানি অক্সিলারি দিয়ে শুরু হলে আমরা ইফ অথবা ওয়েদার ইউজ করব। সো আমরা জানি আস্কড থেকে আস্কড হয়েছে এবং মি, তারপর আমরা কি যুক্ত করলাম, ইফ দ্বারা যুক্ত করলাম, কারণ এটা অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। তারপর আমরা জানি ইউ থাকলে কী হবে, আই, এবং আর এর পরিবর্তে ওয়াজ। আমরা জানি আর থেকে ওয়ার হয়, কিন্তু আয়ের সাথে সাধারণত ওয়ার বসে না, আয়ের সাথে বসে কি ওয়াজ, এবং তারপর হ্যাপি থেকে হ্যাপি হয়ে গেল আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। তারপরে বাক্যটা দেখো, শি আস্কড হোয়াট ডু ইউ ওয়ান্ট। সো এটা হচ্ছে ডিরেক্ট, আমাদের করতে হবে ইনডিরেক্ট। সো এখানে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, এই কারণে আমরা এখানে ইফ বা ওয়েদার যুক্ত করবো না, ডাব্লিউএস ওয়ার্ডই সরাসরি বসিয়ে দিব। শি আস্কড হোয়াট আই ওয়ান্টেড, এখানে ওয়ান থেকে ওয়ান্টেড হয়েছে, বুঝতে পারছো। আর ইউর পরিবর্তে কী হয়েছে, আই, কারণ আমরা এটা প্রেজেন্ট সিম্পল দেখছি, এখানে এটা ফার্স্ট সিম্পলে হয়, আর প্রেজেন্ট সিম্পল থেকে ফার্স্ট সিম্পলে গেলে ভার্বের দ্বিতীয় নম্বর রূপে, এখানে ওয়ান থেকে ওয়ান্টেড। তারপর আরেকটি উদাহরণ দেখি, হি সেড টু হার ওয়্যার ডু ইউ লিভ, এখানেও ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এই কারণে এটা অপরিবর্তিত থাকবে। সো হি আস্কড হার ওয়্যার শি লিভ, এই যে লিভ থেকে কী হয়েছে, লিভড। আর আমরা জানি ইউ, এখানে ইউর পরিবর্তে কী হয়েছে, শি। আমরা অলরেডি প্রোনাউনের পরিবর্তন নিয়ে কথা বলেছি প্রথম দিকে, তো এখনও যদি প্রোনাউনের ব্যাপারে প্রবলেম থাকে তোমরা আমাদের প্রথমে আবার ভিডিওটা গিয়ে দেখে আসো, যে প্রোনাউনের ব্যাপারে কীভাবে আমি দেখিয়েছিলাম ইউর পরিবর্তে কী কী হয়, ওকে। এবার আসো আমরা একটা কুইজ দিই তোমাদেরকে, যে আমরা যে মাত্র শিখলাম তা থেকে আমরা কতটুকু আসলে শিখতে পারছি অ্যাকচুয়ালি। সো আমরা এটাকে একটু জুম করে নেই এবং তারপর দেখি যে আসলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে। দেখো তো সঠিক অ্যান্সার কি এটা হবে,
নাকি এটা হবে, নাকি এটা হবে, নাকি এটা হবে। আচ্ছা, ধরে নিলাম আমাদের মন মতো একটা দিয়ে দিলাম। এখন দেখো যদি এটা ভুল হয় তাহলে কি হবে? যেমন এই দেখো আমি আমার মন মতো বি নাম্বারটা দিয়ে দিলাম, তার মানে অ্যান্সার যদি ভুল হয় তাহলে আমাদের কীভাবে হয়েছে? ভুল হয়েছে, দেখেছো কেন ভুল হয়েছে? ছোটো গর্তটি সবুজ রঙে দেখানো হয়েছে। দেখো যে কারেক্ট ইয়েস অথবা নো কোশ্চেনে ইফ যোগ হয়, সেই টু পরিবর্তে আক্সড হয়, এবং ডু ইউ নো মি এর ইফ হি নিউ হার এটা হতো, এটা পরিবর্তে। সো আমরা যেটা দিয়েছি এটা কিন্তু আমাদের স্ট্রাকচারের সাথে একেবারে মিলে নেই, কারণ এটা কী হয়েছে? ভুল। কিন্তু এটা কি কারেক্ট। সো আমি সামনে এরকম তোমাদের আরও কয়েকটা কুইজ দেবো, সুতরাং যদি আমরা ভুল উত্তর দেই তাহলে অবশ্যই আমাদের এরকম কী করে দিবে? লাল বাতি জ্বালাই দিবে। আর লাল বাতি জ্বালাই দিলে বুঝতে হবে যে আমাদের উত্তর ভুল হয়েছে। সুতরাং আমাদের সঠিক উত্তর বাছাই করে নিতে হবে। এটা দ্বারা আমি তোমাদেরকে জাস্ট দেখালাম যে আমি তোমাদের কী মেথডে কুইজ সাজাই, এবং আমরা ঠিক আমাদের ফেড কোর্সে পোলাবানদের ঠিক একইভাবে এরকম কুইজের মাধ্যমে শেখাই, এতে করে তাদের এই শেখাটা দীর্ঘস্থায়ী হয় এবং প্র্যাকটিক্যালি হয়। বুঝতে পারছো? এবার চলো আমরা তার পরের পার্টটুকু দেখি। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা এখন আলোচনা করব। এটি হচ্ছে আমাদের তৃতীয় পার্ট। সো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, অনুরোধ, নিষেধ ও উপদেশ, এই 4 ধরনের বাক্য। যেমন কমান্ড, কমান্ড হয়, রিকোয়েস্ট অনুরোধ হয়, তারপর হচ্ছে প্রোহিবিশন নিষেধ, তারপর হচ্ছে অ্যাডভাইস উপদেশ। সো এখন দেখো কমান্ড হলে টোল্ড টু ডু ইট, যেমন ডু ইট নাও এর পরিবর্তে হয়েছে কি টোল্ড টু ডু ইট। তার মানে কমান্ডের পরিবর্তে টোল্ড ইউজ করতে পারো, রিকোয়েস্ট হলে রিকোয়েস্টের পরিবর্তে রিকোয়েস্টেড, ওটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। ওই যে আমরা ঠিক যেরকম সেইডের পরিবর্তন করতাম না, ওই সেইডটার পরিবর্তন আর কি, ঠিক আছে। প্রোহিবিশন হলে তুমি টোল্ড নট ইউজ করতে পারো, মানে টোল্ড ইউজ করতে পারো, ওকে। এবং অ্যাডভাইস হলে তুমি অ্যাডভাইসড ইউজ করতে পারো। সো এগুলো হচ্ছে পরিবর্তন। আমরা এই নেক্সটে যাব, সমস্যা নেই, তুমি জাস্ট এখান থেকে এতটুকু বুঝলে এনাফ যে এই 4 ধরনের মূলত ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে, ওকে। তো এবার আসো নেক্সটে। এখন আমাদের দেখতে হবে আসলে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কীভাবে পরিবর্তনগুলো করব। দেখো সাবজেক্ট, তারপর টোল্ড, আস্কড, রিকোয়েস্ট, অ্যাডভাইসড, অর্ডার্ড, ফরবেড, এগুলো মূলত আমরা ওই যে রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করব। তারপর অবজেক্ট, তারপর আমরা টু দ্বারা যুক্ত করব, মানে ইম্পারেটিভ সেন্টেন্স টু দ্বারা যুক্ত করে, তারপর ভার্বের প্রথম রূপ এবং অ্যাফার্মেটিভ, বাকিটা যা আছে আগের মতোই, ওকে। আবার সাবজেক্ট প্লাস টোল্ড, অর্ডার্ড, ফরবেড প্লাস অবজেক্ট, নট টু প্লাস ভার্বের প্রথম রূপ, ঠিক আছে। সো ফর্মুলা দুইটা আছে, এটা হচ্ছে নেগেটিভের জন্য আর ওটা হচ্ছে কি অ্যাফার্মেটিভের জন্য, হ্যাঁ বোধক এবং না বোধকের জন্য। এখন দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তনগুলো একটু দেখি। তুমি কমান্ড হলে টোল্ড অথবা অর্ডার দিতে পারো, রিকোয়েস্ট হলে রিকোয়েস্টেড অথবা আস্কড দিতে পারো, অ্যাডভাইস হলে অ্যাডভাইস দিতে পারো, প্রোহিবিশন হলে কি দিতে পারো? ফরবেড অথবা টোল্ড নট টু, ওকে। এখন দেখো তারপরে টু প্লাস ভার্ব এর বেস বসে, ওকে। ইম্পারেটিভ বাক্যে সবসময় টু প্লাস ভার্বের প্রথম রূপ বসে, টেন্সের পরিবর্তন হয় না, এটা ভালোভাবে মাথায় রাখবা। ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের পরিবর্তন হয় না, হয় না। তারপর ফ্লেস, ফ্লেস হলে ফ্লেস দেখো, সরি আমি এখানে একটা মিস্টেক করছি। ফ্লিজ হলে তুমি পোলাইটলি অথবা হাম্বলি এটা ইউজ করতে পারো, ঠিক আছে। এটা যোগ করা যায়, যেমন ফ্লিজ দেখালে বুঝবে রিকোয়েস্ট বোঝাচ্ছে, সুতরাং তুমি রিকোয়েস্টেড ইউজ করো, ওকে। ওই যে আমরা জানি আমরা কিসের চেঞ্জ করি, রিপোর্টিং ভার্বের। আর রিপোর্টিং ভার্বে যদি মানে তুমি যদি কোনো একটা বাক্যের মাঝখানে দেখো ফ্লিজ আছে, তাহলে অবশ্যই রিপোর্টিং ভার্ব তুমি রিকোয়েস্টেড ইউজ করবে, কারণ এখানে অনুরোধ বোঝাচ্ছে। তারপর ডোন্ট হলে আমরা নট টু বসে বা আমরা নট টু বসাই, ওকে। নেগেটিভ ইম্পারেটিভ এ ডোন্ট সরিয়ে নট টু প্লাস ভার্বের প্রথম রূপ বসাও। তার মানে ডোন্ট হলে তুমি কি ইউজ করবা? নট টু, জাস্ট এতটুকু। আসলে ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, তো আমি যখনই দেখি ভিডিওটা লং হয়ে যায় তখনই আমার কেমন একটা টেনশন বেড়ে যায়, কারণ হয়তো বা অনেক সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। সো আমি এখন চেষ্টা করতেছি ক্লাসটাকে আরেকটু ধীরে নেওয়ার জন্য। তোমরা জাস্ট বোঝা ট্রাই করো, প্রয়োজন হলে ভিডিওটা 2বার দেখো, কিন্তু তারপরও 100% বোঝার ট্রাই করো। এখানে দেখো আমাদের এরপরে কি আছে, আমরা কয়েকটা উদাহরণ দেখি। আমি এবার হচ্ছে একটা উদাহরণ দেখিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে যদি দেখো, এখানে হি সেড টু মি ডু ইউ ওয়ার্ক। সো আমরা জানি কমান্ড হলে সেডের পরিবর্তে তুমি টোল্ড ইউজ করতে পারো অথবা ইউজ করতে পারো কি কমান্ডেড, এবং তারপরে টু দ্বারা যুক্ত করছো। এবং আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানেও সেম, প্লিজ থাকার কারণে রিকোয়েস্টেড হয়েছে, দেখো ডোন্ট থাকার কারণে কী হয়েছে? টোল্ড হয়েছে, যা সাইডেটুকু, বাকিটুকু তুমি একটু দেখে নেবা। এবার আছো তারপরে আমরা কুইজ দেখে নেই। যেমন তুমি যদি এখানে দেখো, এখানে আমাদের প্রশ্নে কী বলা আছে, দ্য টিচার সেড টু আস প্লিজ বি কোয়াইট, দয়া করে
তুমি শান্ত হও। তাহলে আমরা এখানে প্লিজ দেখছি, আর প্লিজ দ্বারা অবশ্যই রিকোয়েস্ট বোঝায়, তার মানে এখানে দেখো যে রিকোয়েস্টেড হবে। ওকে, এখন রিকোয়েস্টেডের পরে তোমার কি মনে হয় এটা হবে নাকি এই যে সেড টু আস এটা হবে, নাকি টোল্ড আস টু এটা হবে, কোনটা হবে বলো তো? আচ্ছা আমরা এটা দিই, দেখো তার মানে আমাদের এটা কি কারেক্ট। কী কারণে? কারণ আমরা জানি ফ্লিজ আছে, আর ফ্লিজ থাকলে রিকোয়েস্টেড, এবং বি কোয়াইট থেকে টু বি কোয়াইট, কারণ এখানে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে টু ইউজ করা হয়। ওকে, এবার আসো তারপরে আমরা তারপরে যে অংশটুকু দেখব সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে আমাদের 4 নম্বর টাইপ। এখানে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ, অভিশাপ প্রকাশ করে। এখানে ইচ্ছামূলক বাক্যে কোনো আশা, প্রার্থনা বা অভিশাপ প্রকাশ পায়, সাধারণত মে দিয়ে শুরু হয়। ওকে, এবং এখানে প্রেয়ার বা উইশ, তারপর হচ্ছে ব্লেসিং বোঝায় বা কার্স অভিশাপ বোঝায়। ওকে, আমি আবার বলছি, প্রেয়ার বা উইশ বোঝায়, ব্লেসিং বোঝায় আশীর্বাদ, অথবা কার্স অভিশাপ বোঝায় এই বাক্যগুলো দ্বারা। এইবার আসো আমরা একটু বিস্তারিত আলোচনা করি যেটার স্ট্রাকচার বা ফর্মুলার ব্যাপারে। এখানে সাবজেক্ট প্লাস উইস্ট অথবা ফ্রেড অথবা কার্স্ট ইউজ করবা, তারপর দ্যাট দ্বারা যুক্ত করবা, তারপর অবজেক্ট, তারপর মাইট, তারপর হচ্ছে ভার্বের প্রথম নম্বর। যেমন উদাহরণ দেখো, হি সেড মে ইউ সাকসিড। সো আমরা লিখবো হি উইস্ট, কারণ সে এখানে উইস্ট করছে। ঠিক আছে, উইস্ট দ্যাট আই মাইট সাকসিড, কারণ আমরা জানি মে থেকে কী হবে মাইট, এবং এখানে দ্যাট যুক্ত করব। তারপর শি সেড মে আল্লাহ ব্লেস আস, এখানে মেয়ের পরিবর্তে আমরা কি ইউজ করব ফ্রেড, কারণ এখানে সে কী করছে তার জন্য দোয়া করছে। ওকে, এবার শর্ট ট্রিক্সটা দেখো, যেমন মে থাকলে আমরা মাইটে পরিণত হয় এবং বা মাইটে পরিবর্তন করি আমরা। তারপর রিপোর্টিং ভার্ব ফকার অনুযায়ী উইস্ট, ফ্রেড, কার্সড। আবারও রিপোর্টিং ভার্ব তুমি দেখবে যে আসলে বাক্যটা কী টাইপের, ওই অনুযায়ী তুমি উইস্ট, ফ্রেড অথবা কার্সড ইউজ করবে। ওকে, এইবার তোমাকে একটা কুইক কুইজ দিচ্ছি আমি। দেখো, হি সেড মে ইউ পাস দ্য এক্সাম। এখন বলো তো মে এটা দ্বারা অবশ্যই ফ্রেড হবে নাকি, নাকি হচ্ছে সে তাকে দোয়া করছে। ওকে, তার মানে অবশ্যই ফ্রেড, তাহলে এটা অবশ্যই উত্তর এটা হওয়া উচিত নাকি? না, এটা ভুল। কী কারণে? কারণ এখানে তুমি যদি একটু দেখো কেন আমাদের ভুল হয়েছে, কারণ সঠিক উত্তরটি সবুজ রঙে দেখানো হয়েছে। দেখো কেন আমাদের ভুল হলো, কারণ অপটেটিভে উইস্ট দ্যাট কী হবে, উইস্ট দ্যাট। এখন উইস্ট দ্যাটের পরে মেয়ের পরিবর্তে মাইট, ইউর পরিবর্তে কী হয় আই। ওকে, কিন্তু তুমি যদি এখানে দেখো যে আমাদের এই বাক্যটি হি ফ্রেড মি, আর যে আমরা যে দিলাম মি, এই যে একটা জিনিস, এটাই তো আমরা ভুল করলাম। তারপরে এখানে কি কোনো যুক্ত করার কোনো কিছু আছে? নাই। ফ্রেড ঠিক আছে, কিন্তু আমরা যদি বাকি জিনিসগুলো দেখি, এখানে দ্যাট নেই, প্রোনাউনে চেঞ্জ নেই। সো এতগুলো জিনিস যদি ভুল থাকে, জীবনে পসিবল এটা কারেক্ট হওয়ার? জীবনও না। তার মানে এটা আমাদের কারেক্ট না, আমাদের কারেক্ট কোনটা ছিল? এটা, হি উইশ দ্যাট আই মাইট পাস দ্য এক্সাম। অ্যাকচুয়ালি আমার লাইফে আমি অনেক পরিমাণ ফেল করছি, এবং আমি বিশ্বাস করি পোলাপান যদি ভুল না করে তারা কখনো শিখতে পারবে না। এই কারণে আমি আমার স্টুডেন্টদেরকে ইচ্ছা করে অনেক সময় ভুল করতে বাধ্য করি, বা এমনভাবে দেই যাতে করে তারা ভুল করে এবং ভুল থেকে শিখতে পারে। কারণ এটা মাথায় রাখবা, মিস্টেক ইজ আ পার্ট অফ সিস্টেম অফ লার্নিং। সো এই কারণে মিস্টেক হচ্ছে একটা শেখার অংশ। তো এই কারণে এই যে আমি যে একটা ভুল করে দিলাম, এখন তুমি তোমার মাথায় একটা মেসেজ পাঠাতে পারছো এই ভুলের মধ্য দিয়ে যে এটা তো এই কারণে ভুল হয়েছে, তার মানে নেক্সট থেকে আর এরকম ভুল করবা না তুমি। এই কারণে ভুলেরও অনেক সময় প্রয়োজন আছে। এবার আসো, তবে জায়গা মতো যাই ভুল করলে হবে না। এখন ভুল করো, কিন্তু পরীক্ষাতে যাতে ভুল না হয়। ওকে, এবার তারপরে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কী বোঝায়? বিস্ময়, আনন্দ, দুঃখ, ভয় ইত্যাদি প্রকাশ করে। এগুলো মূলত বোঝায় আর কি। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কী প্রকাশ করে? বিস্ময়, আনন্দ, দুঃখ, ভয় ইত্যাদি প্রকাশ করে। সো বিস্ময় বাক্য তীব্র আবেগ প্রকাশ পায় শেষে বিস্ময় চিহ্ন, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি চিহ্ন বা হচ্ছে বিস্ময় চিহ্ন, এবং হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়। যেমন একটা উদাহরণ দেখো, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার এবং হাউ ক্লেভার শি ইজ, দুটো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, একটা হোয়াট দিয়ে আর একটা কি হাউ দিয়ে শুরু। এবার আসো তারপরে আমরা যদি একটু উদাহরণ দেখি, যেমন এর ফর্মুলাটাও আমরা একই সাথে যদি একটু দেখে নেই। যেমন এটার ফর্মুলাটা কি? সাবজেক্ট প্লাস এক্সক্লেমড উইথ জয়, সরো অথবা সারপ্রাইজ, প্লাস দ্যাট, প্লাস ইট ওয়াজ ভেরি, প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজ। এখন দেখো আমরা একটা পরিবর্তন করি তাহলে বুঝতে পারবা। হি সেড হোয়াট এ বিউটিফুল প্লেস, এখানে হোয়াটের আমরা জানি যে যেহেতু হচ্ছে যে এখানে কী বলা আছে বলো তো, জয়ের কথা, এই কারণে মানে আনন্দ, এই কারণে হি এক্সক্লেমড উইথ জয় হয়েছে। তারপর যুক্ত করবো দ্যাট, তারপরে আমরা ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল প্লেস, এই যে আমরা জানি যে ইট ওয়াজ ভেরি হবে, তারপর হচ্ছে যে কি অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজ হবে। সো তারপরে অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজটা ইউজ করলাম। তারপরে দেখো, শি সেড হাউ ফাস্ট হি রানস, এখানে এই যে এখানে বলতো কি প্রকাশ করা হয়েছে? সারপ্রাইজ। ঠিক আছে, এই কারণে
শি এক্সক্লেমড হুইথ সারপ্রাইজ, এখানে কিন্তু জয় না, এটা হবে কি সারপ্রাইজ। কিন্তু দুঃখ হলে সাধারণত হয় কি সরো, কিন্তু এখানে দুঃখ নেই, এই কারণে সরো হয়নি, হয়েছে সারপ্রাইজ। তারপর দ্যাট হি র্যান ভেরি ফাস্ট। ওকে, যেমন এখানে হি ছিল, এই কারণে হি হয়েছে। তারপর হচ্ছে আমাদের রানস থেকে কি হয়েছে র্যান, তারপর ভেরি ফাস্ট। কারণ আমরা এই যে এই পরিবর্তনগুলো যে দেখছি না, এটার একটু বিস্তারিত একটু আলোচনা করি, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে কারণটা নিয়ে আমি আলোচনা করছি, কী রুলস, যেমন হোয়াট বা হাউ সরে যায়, বদলে বেরিয়ে আসে। তার মানে হোয়াট বা হাউ সরে যায়, বেরিয়ে আসে। আর এটাই যে আমি এখানে আর কি তোমাকে এক্সপ্লেন করতে চাচ্ছিলাম যে কেন এখানে বেরি হয়েছে। বেরি হয়েছে মূলত হোয়াট বা হাউ সরে গিয়েছে এবং বেরিটা এখানে চলে আসছে। তারপরে ইমোশন অনুযায়ী জয়, সরো, সারপ্রাইজ, অ্যাঙ্গার এগুলো লেখা হয়, ঠিক আছে। মানে ইমোশন, এটা কি আনন্দ বোঝাচ্ছে নাকি দুঃখ বোঝাচ্ছে নাকি সারপ্রাইজ বোঝাচ্ছে, ঠিক আছে। ওই অনুযায়ী দেখো ইমোশন চার্ট, গুড হলে উইথ জয় এবং ব্যাড বা স্যাড হলে তুমি সরো ইউজ করবা, আর অবাক হলে তুমি সারপ্রাইজ ইউজ করবা। ওকে, এগুলো হচ্ছে আমাদের ইমোশন। এবার আমরা একটা কুইজ দেখি। কুইজটা দেখো তো, শি সেড হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ। এখন কথা হচ্ছে এটার কোনটা কারেক্ট হতে পারে বলো তো তুমি। এটা কারেক্ট হবে নাকি এটা কারেক্ট হবে নাকি এটা কারেক্ট হবে নাকি এটা কারেক্ট হবে? হুম, আচ্ছা আমরা একটা দেই, দেখো এটা দিলাম। এখন এই যে এটাতে দিলাম, তার মানে এটা আমাদের ভুল উত্তর। এখন এই যে ভুল উত্তর, আমি জানি না কে কোনটা দিয়েছো, যারা এ নাম্বার দিয়েছো অবশ্যই ভুল, যারা বি নাম্বার দিয়েছো তারাও ভুল, যারা সি নাম্বার দিয়েছো তাদেরটা কারেক্ট হয়েছে। সো এখন দেখো সি নাম্বারটা কী হবে, সি নাম্বারটা কেনই বা কারেক্ট হলো আর এ নাম্বারটা কেনই বা ভুল হলো। আমরা এর আগেও বলছিলাম যে ভুল করার প্রয়োজনীয়তা অনেক অনেক সব, মানে অনেক। তুমি এখন শিখতেছো, শিক্ষা অবস্থায় ভুল করা লাগবেই। কেউই শিক্ষা অবস্থায় 100% কারেক্ট হতে পারবে না, এটা পসিবল না। ওকে, সেটা তোমার মাথায় ঢুকে নিতে হবে। এখন দেখো সঠিক উত্তরটি কী হয়েছিল, হাউ বিউটিফুল এর পরিবর্তে ভেরি বিউটিফুল হবে এবং রিপোর্টিং ভার্ব এক্সক্লেমড হুইথ জয় হয়। আমরা জানি ওই যে ইমোশন অনুযায়ী যদি আনন্দ বোঝায় তাহলে জয়, ঠিক আছে। এই কারণে এক্সক্লেমড হুইথ কী হবে, জয়। ওকে, সো এই হচ্ছে আমাদের 5টি বাক্যের রিপোর্টিং স্পেস। সরি, আমি আবারও মিস্টেক করলাম। আর সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 5টি বাক্যের ন্যারেশন আর কি আমাদের শেখা হয়েছে। কারণ অলরেডি আমাদের ক্লাসের ডিউরেশন মোটামুটি ভালোই হয়েছে, এই কারণে আমাদের ক্লাসটা এখনই সেরে দিতে হবে। তো দেখো, আমাদের টেন্সের পরিবর্তন না করা, সাধারণ ভুলগুলো এড়াও, টেন্সের পরিবর্তন না করা। সুতরাং দ্বিতীয় ভুল যেটা হয় প্রোনাউন ভুল করা। তারপর হচ্ছে ইন্টারগেটিভে দ্যাট বসানো, আসলে ইন্টারগেটিভে কি দ্যাট বসে না, দ্যাট বসে না। তারপর এক্সক্লেম এতে হোয়াট বা হাউ রাখা, এতে আসলে হোয়াট বা হাউ এর পরিবর্তে বেরিয়ে বসে, মনে তো আছে নাকি। ওয়ার্ড অর্ডার ভুল করা। তারপর মনে রেখো ইনডিরেক্টে কোশ্চেন ওয়ার্ডার, ওয়ার্ড অর্ডার হয় না, সবসময় সাবজেক্ট প্লাস ভার্ব কম অনুসরণ করে। এটা কিন্তু মনে রাখবা, ভালো করে দেখো, এটা ভালোভাবে মনে রাখবে। ওকে, এইবার সব রুলস এক নজরে তুমি একটু দেখে নাও তো, একটু এক নজরে দেখো। অ্যাসার্টিভ হলে কী হবে, দেখো দেখো, সেইডের পরিবর্তে সেইড দ্যাট, সেইড টু হলে কী হবে টোল্ড, এবং কানেক্টর দ্যাট ইউজ করবা। স্পেশাল রুল তোমার টেন্স অনুযায়ী করে দেখবা, ঠিক আছে। তারপর দেখো ইন্টারগেটিভ হলে সেইডের পরিবর্তে আস্কড, ইফ বা ওয়েদার। তারপর ইন্টারগেটিভের ভিতরে যদি তোমার কী হয়, ওই যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ড। তারপর হচ্ছে ইম্পারেটিভ হলে তোমার এই যে অর্ডার হবে, রিকোয়েস্টেড হবে, অ্যাডভাইসড হবে, ফরবেড হবে এবং টু অথবা নট টু দ্বারা যুক্ত করবা। অপটেটিভ হলে উইস্ট, ফ্রেড, কাস্ট এবং দ্যাট দ্বারা যুক্ত করবা। এক্সক্লেমড হলে এক্সক্লেমড উইথ জয়, সরো, সারপ্রাইজ এবং দ্যাট দ্বারা যুক্ত করবা। ওকে, সো এই শীটটাও যদি তুমি ভালো করে বুঝো বা এই স্লাইডটাও যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার জন্য এনাফ। এই স্লাইডটা তুমি চ্যালেঞ্জ স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং এটা তোমাকে অনেক হেল্প করবে ন্যারেশন করতে। এবার দেখো তোমাদের জন্য আমি কিছু প্র্যাকটিস টাস্ক দিয়ে দিচ্ছি। তোমরা যে বা যারা চাচ্ছ যে আমরা এবার নিজেদেরকে একটু যাচাই করি আমরা কি পারি কিনা, তাহলে তোমরা এই যে এগুলো দেখতে পারো। সো এটা স্ক্রিনশট নিয়ে তোমরা করতে পারো। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে এরপরেই উত্তরগুলো দেওয়া আছে, সুতরাং তোমরা ওগুলো সলভ করার পর উত্তরের সাথে মিলিয়ে দেখো যে তোমার এটা হয়েছে কিনা। এখন মনে রাখার সহজ কৌশলটা একটু দেখো, সবগুলা জিনিস, যেমন ফুল স্টপ হলে অ্যাসার্টিভ এবং কোশ্চেন মার্ক হলে ইন্টারগেটিভ, এক্সক্লেমেটরি চিহ্ন হলে এক্সক্লেমেশন এবং বার্বের প্রথম রূপ নো সাবজেক্ট, এটা হচ্ছে যে কি ইম্পারেটিভ, মনে আছে। এগুলো হচ্ছে চিনার উপায়। এবং তারপরে ট্রিক্স 2 দেখো, অ্যাসার্টিভ হলে দ্যাট, ইয়েস নো হলে ইফ অথবা ওয়েদার, ডাব্লিউএস ওয়ার্ড হলে ডাব্লিউএস ওয়ার্ডই এবং তারপর ইম্পারেটিভ হলে টু অথবা নট টু দ্বারা যুক্ত করবা। অপটেটিভ হলে দ্যাট, দ্যাট দ্বারা যুক্ত করবে, এটা মনে রাখলে হবে, এবং মাইট হবে সাথে, এবং এক্সক্লেমেটরি হলে দ্যাট প্লাস বেরি হবে, ওই যে হোয়াট বা হাউয়ের পরিবর্তে বেরি হয়। ট্রিক্স 3টা দেখো, টেন্সের পরিবর্তন, প্রেজেন্ট হলে ফার্স্ট, ফার্স্ট হলে প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার হলে উইলের পরিবর্তে উড, ক্যানের পরিবর্তে কুড, মেয়ের পরিবর্তে মাইট। ইম্পারেটিভতে টেন্স নেই, ঠিক আছে, তার মানে ইম্পারেটিভেতে টেন্সের কোনো পরিবর্তন নেই, এটাও মনে রাখবা।
আই বা উই এর পরিবর্তে সাবজেক্ট বা অবজেক্ট মানে এটা কি করবা, রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট বা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবা। ইউ কিভাবে পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, এবং হি সি দে এগুলো হচ্ছে অপরিবর্তিত। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এখন আমাদের এই ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছো কিছুটা ভিন্ন টাইপের ছিল, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কিনা, এখানে অনেক জিনিস তোমাদের হয়তো বা বুঝতে অসুবিধা হয়েছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদেরকে মেসেজ করে জানাবা। আর আজকের পর ন্যারেশন আর আমার মনে হয় না যে কঠিন লাগবে, এবং প্র্যাকটিস করো। আর নেক্সট ক্লাসে আমরা শিখবো আরও পাওয়ারফুল একটা টপিক, সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে ইংলিশ স্কোপের সাথেই থাকো। এবং লাস্ট একটা কথা, যদি কেউ রুলস ছাড়া শিখতে চাও তাহলে তোমরা আমাদের সরাসরি কোর্সে ভর্তি হতে পারো, কারণ ওখানে আমরা সরাসরি পোলাপানদের রুলস ছাড়া শেখাই এবং গ্রামারটা টোটালি কমপ্লিট করি 2 মাসে, একেবারে 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সো দ্যাটস 1 মিনিট, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।